সাউন্ড ক্লিয়ার কিনা বুঝতে পারি না। আচ্ছা, মনে হচ্ছে সাউন্ড এখন ক্লিয়ার আছে, তাই না? সাউন্ড এখন ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা কোষ এবং কোষের গঠন, আজকে আমরা কোষ এবং কোষের গঠনের উপর 11 নাম্বার ক্লাস নিব। এবং আজকের ক্লাসটা কিন্তু তোমরা যারা ইন্টার করছো, যারা 26 সালের স্টুডেন্ট, 27 সালের স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে এইচএসসি 26 এবং 27 সালের জন্য যে ক্লাসটা হচ্ছে। তো এই টপিকগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে এবং অ্যাডমিশনের জন্য তো কোনো কথাই নেই, ঠিক আছে? ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ। আমি জানি যে তোমাদের ক্লাসটা ভীষণ ভালো লাগবে যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ফার্স্টে আমরা যে অংশটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল না থাকলে কিন্তু তুমি আমি সৃষ্টি হতাম না। কিভাবে তুমি আমি সৃষ্টি হতাম না কেউ বলতে পারবা? তোমাদের জন্য প্রশ্ন, সেন্ট্রিওল না থাকলে তুমি আমি সৃষ্টি হতাম, কি হতো? এটা তোমাদের জন্য একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দিবে। তো ফার্স্ট টাইম চলে আসে সেন্ট্রিওল কি? সেন্ট্রিওল নিয়ে তাহলে আমরা একটু কথাবার্তা বলি। সেন্ট্রিওল এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাণী কোষ, এবং এই প্রাণী কোষের এই পুরোটা প্রাণী কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের কাছাকাছি এই যে দুইটা অংশ তুমি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ফুলের মতো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে আমাদের দুইটা কিউট সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল কোথায় অবস্থান করে? প্রাণী কোষে এটা থাকে, উদ্ভিদ কোষেও থাকে, তবে সেটা সব উদ্ভিদ কোষে থাকে না। এই জন্য আমরা কি লিখব? সমস্ত প্রাণী কোষে এটা আমরা দেখতে পাই এবং নিউক্লিয়াসের ভীষণ কাছাকাছি অবস্থান করে। দেখো এটার দুইটা মুখ খোলা 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 খোলা, নলের মতো। এই যে এই মুখটাও খোলা, এইদিকে মুখটা খোলা থাকবে, এইদিকে মুখটা খোলা থাকবে, এইদিকে মুখটাও খোলা থাকবে। তাহলে দুই দিকে মুখ আছে, মুখটা খোলা নলের মতো। ভালো করে শুনবা। এবং ফাঁপা, ভেতরটা ফাঁপা, নল তো ফাঁপা না, ভেতরটা ফাঁকা হয়, ফাঁকা দণ্ডের মতো। কিন্তু দেখে বুঝতে পারছো দণ্ডের মতো মনে হচ্ছে লম্বা, এই জন্যটাকে কি বলছে? দণ্ডের মতো। এইটাকে আমরা কি বলছি? সেন্ট্রিওল। এটাকে আমরা কি বলছি? সেন্ট্রিওল। তো তোমাকে ফার্স্টে আগে কি করতে হবে? সেন্ট্রিওলের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে প্রধানত প্রাণী কোষে, তবে কিছু সংখ্যক উদ্ভিদ কোষেও আমরা এটা দেখতে পাবো। এটা কোথায় অবস্থান করবে? এটা একেবারে নিউক্লিয়াসের ভীষণ কাছাকাছি অবস্থান করবে, একেবারে ভীষণ কাছাকাছি অবস্থান করবে। সব প্রজনন ক্ষমতা, তার মানে এদের মাদার সঙ্গে সঙ্গে একটা ডটার তৈরি করে ফেলবে, ঠিক আছে? তার মানে এটা সব প্রজনন ক্ষম। একটি গহ্বরকে ঘিরে, একটি গহ্বরকে ঘিরে থাকে, ফাঁকা জায়গাকে ঘিরে আছে 9টি ত্রয়ী অনুনালিকা। এই যে ফাঁকা গহ্বর মুভমেন্ট, এটাকে ঘিরে আছে এরকম 9টি ত্রয়ী অনুনালিকা, ট্রিপ্লেটস। এটাকে আমরা কি বলছি? সেন্ট্রিওল। সেন্ট্রিওলের সংজ্ঞাটা তুমি যদি পড়ো, এখান থেকে তুমি যদি এমসিকিউ আসলে ইনশাআল্লাহ দিতে পারবে। তো সেন্ট্রিওল বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সেন্ট্রিওলের সংজ্ঞাটা পারলে কিন্তু আর এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে এই ডিপ্লোসোম বিষয়টা কি? এটা কিন্তু একটা কথাবার্তা। ডিপ্লোসোম ভালো করে ভেবে পড়তে হবে। ডিপ্লোসোম, ডিপ্লো মানে দুই, সোম মানে সোমা মানে সোমা যায়, ইচ্ছা মানে দেব, দুইটা দেব। দেখো যখন সেন্ট্রিওল অবস্থান করবে তখন জোড়ায় থাকবে, দুইটা করে থাকবে। এই জন্য এটাকে আমরা কি বলবো? ডিপ্লোসোম। তাহলে সেন্ট্রিওল একসাথে দুইটা করে থাকে, এটাকে আমরা কি বলবো? ডিপ্লোসোম। সেন্ট্রিওল এটাকে আবিষ্কার কে করেছে? বিজ্ঞানী বেন্ডেন। এটাকে আবিষ্কার করেছে ফ্রাঙ্ক বেন্ডেন। এটাকে আবিষ্কার করেছে এবং নামকরণ করেছে বিজ্ঞানী বোভেরি। এই যে ভদ্রলোকটা হচ্ছে বিজ্ঞানী বোভেরি। তাহলে আমাদের বোভেরি কি করেছেন? সেন্ট্রিওল আবিষ্কার করেছেন। তাহলে নামকরণ করেছেন। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে সেন্ট্রিওল আবিষ্কার করেন কে অথবা সেন্ট্রিওল নামকরণ করেন কে, তাহলে আশা করছি তোমরা পারবা কোনো সমস্যা ছাড়াই। এইটা কিন্তু একটা চমৎকার এমসিকিউ। সেটা হচ্ছে সেন্ট্রিওল কোথায় অবস্থান করে। সেন্ট্রিওল কোথায় অবস্থান করে ভীষণ এমসিকিউ যে ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবারই বলছি আজকে টপিকগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ এমসিকিউ তো কমন পাবেই 100%। তো এই যে অবস্থানের মধ্যে কোথায় এটা অবস্থান করে, কত শৈবাল এবং ছত্রাকে থাকে, নিম্নশ্রেণীর জীব তাদের ক্ষেত্রে কিছু শৈবাল ছত্রাক এটা পাওয়া যাবে, মশমূলকে উদ্ভিদে পাওয়া যাবে, নববীজ উদ্ভিদে পাওয়া যাবে, অধিকাংশ প্রাণী কোষে পাওয়া যাবে। এবং এটাই হচ্ছে মেইন কথাবার্তা।
মানে অধিকাংশ প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায়, অধিকাংশ প্রাণী কোষে সেন্ট্রিওল পাওয়া যায়। নগ্নবীজী মশবর্গীয় ছত্রাক শৈবালও দেখতে 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 পাওয়া যাবে। তবে কথা হচ্ছে এটা কোথায় কোথায় উপস্থিত, সাউন্ডের প্রবলেম হচ্ছে কি, সাউন্ডের সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের বলতে সমস্যা হইলো, আমি বুঝতে পারছি সাউন্ড এখন ক্লিয়ার আছে, কারণ আমি নিজে বুঝতে পারছি সাউন্ড এখন ক্লিয়ার আছে। এতক্ষণ অবশ্য ক্লাসের মধ্যে গভীরভাবে মনোযোগ দিয়েছিলাম, এই জন্য বুঝতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখন সাউন্ড ক্লিয়ার আছে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবে, আশা করছি ক্লাস ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু আধা ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো, নো টেনশন। তাহলে আমাদের কোথায় কোথায় সেন্ট্রিওল তাহলে অনুপস্থিত, সেন্ট্রিওল আমরা কোথায় কোথায় দেখতে পাই না? অবভিয়াসলি আদিকোষ, এটা তো তোমরা সবাই পারবা, এটা তোমরা সবাই পারবা, কারণ আদিকোষে কোনো অঙ্গাণুই থাকে না, সো সেন্ট্রিওলের কোনো প্রশ্নই আসে না। ডায়াটম, ডায়াটম কিন্তু এক ধরনের শৈবাল, ঠিক আছে, ডায়াটম কিন্তু এক ধরনের শৈবাল, সোনালী শৈবাল। এখানে কিন্তু কোনো কি থাকে না, এখানে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না। ডায়াটম তোমরা 9 10 এ পড়েছো, এই যে এরকম ধরনের পিকচার দেখেছো না, এই যে এরকম ধরনের পিকচার, এই যে এটাই হচ্ছে সেই ডায়াটম নিভিকুলা, এখানে কোনো সেন্ট্রিওল থাকে না। এবং ইস্টে কোনো সেন্ট্রিওল থাকে না, ইস্ট হচ্ছে এক কোষী, এরকম বার্ডিং তো করে, বার্ডিং করে প্রজনন সম্পন্ন করে, ইস্টে কিন্তু কোনো সেন্ট্রিওল নেই। আবৃতবীজী উদ্ভিদ, এদের ক্ষেত্রে তুমি কোনো সেন্ট্রিওল পাবে না, আবৃতবীজী উদ্ভিদ এদের ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল পাবে না। এবং স্তন্যপায়ী লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এখানে কিন্তু কোনো সেন্ট্রিওল পাওয়া যাবে না। তাহলে সেন্ট্রিওল কোথায় কোথায় অনুপস্থিত খুবই ভালো করে পড়তে হবে, কোথায় কোথায় উপস্থিত খুবই ভালো করে পড়তে হবে। যেহেতু এটা এমসিকিউ এর জন্য, তাই একটু বুদ্ধি খাটাবে, তুমি যে কোনো একটা মুখস্থ করবা, হয় কোথায় কোথায় উপস্থিত সেটা মুখস্থ করবা, অথবা কোথায় কোথায় অনুপস্থিত সেটা মুখস্থ করবা। আমরা জানি সমস্ত প্রায় প্রাণী কোষেই সেন্ট্রিওল থাকে, কিন্তু আমাদের যে মস্তিষ্ক, আমাদের যে মস্তিষ্কের একক নিউরন, স্নায়ুকোষ, এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো সক্রিয় অবস্থায় কোনো সেন্ট্রিওল থাকে না। তাহলে নিউরনের সেন্ট্রিওলটা কি অবস্থায় থাকবে? নিউরনের সেন্ট্রিওলটা কি অবস্থায় থাকবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তাহলে সেন্ট্রিওল থেকে আমরা কি পড়লাম? ছোট্ট করে একটা সংজ্ঞা পড়ে ফেললাম, নিউক্লিয়াসের ভীষণ কাছাকাছি থাকবে, দেখতে নলাকার দণ্ডের মতন ফাঁপা, তাকে আমরা সেন্ট্রিওল বলবো। জোড়ায় জোড়ায় থাকে, যেটাকে আমরা ডিপ্লোসোম বলবো। কোথায় প্রেজেন্ট, কোথায় অ্যাবসেন্ট এবং কোথায় নিষ্ক্রিয়। এইবার আমরা সেন্ট্রিওলের ভৌত গঠন পড়বো, তার আগে আমরা সেন্ট্রিওল নিয়ে একটু টুকিটাকি কথা বলবো। বারবারই আমি বলছি, আজকের এই টপিকগুলো আমরা যেগুলো পড়ছি, সেই এই টপিকগুলো আর কি, এগুলো কিন্তু মানে কি বলবো, অবহেলিত টপিকের মতো, মানে এটা অনেকে গুরুত্ব সহকারে পড়ে না, বাট এই টপিকগুলো কিন্তু ভাই তোমার এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং 2 মার্কসের জন্য কিন্তু পরীক্ষাতে আসে, 1 মার্কসের জন্য আসে। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং মনোযোগ সহকারে বুঝার দায়িত্বটা কিন্তু তোমাদের। দেখো, আমরা দুইটা সেন্ট্রিওল দেখতে পাচ্ছি। সেন্ট্রিওল কিন্তু কখনো এইরকম ভাবে থাকবে না, সমান্তরাল ভাবে থাকবে না, সেন্ট্রিওলটা এমন ভাবে থাকবে যে একটা আরেকটা কিভাবে আছে, সমকোণে। দেখো, মনে হচ্ছে না যে এটা সমকোণে আছে? দেখো, সমকোণে কিন্তু থাকে, একটা আরেকটা সমকোণে অবস্থান করে, প্রায় সমকোণে অবস্থান করে। এবং সেন্ট্রিওলটা দুই মুখ খোলা পেপার মতন থাকবে, ভালো করে খেয়াল করবা। একটা মা সেন্ট্রিওল থাকবে, একটা ডটার সেন্ট্রিওল থাকবে। বললাম না একটু আগে সেন্ট্রিওল স্বপ্রজনন ক্ষম। তো এইটা যদি মাদার সেন্ট্রিওল হয়, দেখো সে কি তৈরি করে ফেলেছে, একটা সুইট ডটার তৈরি করে ফেলেছে, ডটার সেন্ট্রিওল তৈরি করে ফেলেছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে সেন্ট্রিওল দেখতে পাচ্ছ, সেন্ট্রিওলের ডিস্টাল পার্ট, দূরবর্তী পার্ট, এই দুইটা আলাদা থাকছে, কিন্তু যেটা হচ্ছে তোমার এই যে তোমার প্রক্সিমাল, নিকটবর্তী, এই পাশাপাশি অবস্থান করছে, এখানে কিন্তু তোমার কি আছে, একটা আরেকটার সাথে যুক্ত আছে। এই দুইটা, এই নিকটবর্তী অংশটা যেটা কাছাকাছি আছে, সেটা কিন্তু ফাইবার বা সুতার মতন অংশ দিয়ে পরস্পরের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু পরে পড়াশোনা করব। তাহলে সেন্ট্রিওল মাদার থেকে ডটার সেন্ট্রিওল তৈরি হয় এবং একটার সাথে আরেকটা যুক্ত থাকে সুন্দরভাবে। তো মনে করো সেন্ট্রিওলটা তো একটা নলের মতন অংশ, বুঝছো? আমরা যদি এটাকে কেটে ফেলি, এটা তো লম্বা, এরকম নলের
নলের মতন মনে করো, তো আমরা যদি কেটে ফেলি এটা অনুপ্রস্থ ভাবে এইভাবে কেটে ফেলি, চাকা চাকা দেখবো না, গোল গোল চাকার মতন দেখবো না? তো ঠিক আমরা সেন্ট্রিওলকে মনে করে কেটে ফেলেছি, প্রস্থচ্ছেদ করেছি, এই যে সেন্ট্রিওল এটাকে কেটে ফেলেছি, কেটে ফেলে কিন্তু ঠিক আমরা এইরকম অংশ দেখতে পাবো। তো সেন্ট্রিওলের ক্ষেত্রে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এইখানে, এই যে সেন্ট্রিওলের মধ্যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, আমরা কয়টা সেন্ট্রিওল দেখতে পাচ্ছি? আমরা দুইটা সেন্ট্রিওল দেখতে পাচ্ছি। তাহলে এই যে দুইটা সেন্ট্রিওল আমরা একটু খেয়াল করি, এই যে সেন্ট্রিওল দুইটা আছে, এই সেন্ট্রিওল দুইটা যে তরল পদার্থের মধ্যে থাকে, ম্যাট্রিক্সের মধ্যে অবস্থান করে, মানে যে ম্যাট্রিক্সটা সেন্ট্রিওলের পাশে অবস্থান করছে, দুইটার পাশে বাহিরে, এটাকে আমরা কি বলছি? সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে তরল সেন্ট্রোস্ফিয়ার, এটা হচ্ছে তরল সেন্ট্রোস্ফিয়ার যার মধ্যে সেন্ট্রিওল দুইটা আছে, এবং সেন্ট্রিওল দুইটা হচ্ছে নলের মতন অংশ যা সেন্ট্রোস্ফিয়ার এর মধ্যে ভাসমান অবস্থায় থাকবে। এবং সেন্ট্রোস্ফিয়ার একত্রে আমরা কি বলবো? সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম। তোমাকে কিন্তু আগে তিনটা বিষয় জানতে হবে। তাহলে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম, এর টোটাল পুরোটুকু হচ্ছে সেন্ট্রোসোম, এবং সেন্ট্রোজোমের ভেতরে যে তরল আছে যা সেন্ট্রিওলকে ধারণ করে সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এবং দুটো নলাকার দণ্ডের মতন ফাঁপা যে অংশটা সেটা হচ্ছে সেন্ট্রিওল, এবং এটাকে আমরা কি বলছি? ডিপ্লোসোম। কি বলছি? ডিপ্লোসোম। তো এখন আমরা এই নলের মতন লম্বা লম্বা সেন্ট্রিওলকে যদি কেটে ফেলি তাহলে আমরা কি ধরনের স্ট্রাকচার দেখবো? ঠিক এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। ভালো করে খেয়াল করবা, যেহেতু তুমি কেটে ফেলেছো তার মানে তোমার ভিতরটা ফাঁকা থাকবে, এই অংশটা ফাঁকা থাকবে, যেটাকে আমরা কি বলছি? লুমেন বা গহ্বর। ভালো করে খেয়াল করবে, লুমেন বা গহ্বর। এবং এই যে সেন্ট্রিওল তুমি দেখতে পাচ্ছ, এই সেন্ট্রিওলের ক্ষেত্রে মজার একটা তথ্য হচ্ছে এইখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 9টা মাইক্রোটিউবুল একসাথে গুচ্ছ আকারে থেকে এই ফাঁপা সেন্ট্রিওল তৈরি করে। ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা নলের মতন অংশ থাকছে, আরেকটা নলাকার অংশ থাকছে, আরেকটা নলাকার অংশ থাকছে। তাহলে এখানে কয়টা মাইক্রোটিউবুল আছে? 3টা। ভালো করে খেয়াল করবা। এবং এই 3টা মাইক্রোটিউবুল একসাথে যুক্ত হয়ে একটা কি গঠন করছে? ত্রয়ী বা ট্রিপ্লেট গঠন করছে, ত্রয়ী বা ট্রিপ্লেট। এবং এখানে এরকম ট্রিপ্লেট কয়টা আছে? 9টা আছে। ভালো করে খেয়াল করবা। এই যে দেখো সুন্দরভাবে ট্রয়গুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে, ইন্টারনালি ফাইবার দিয়ে যুক্ত হয়ে তোমার কি গঠন করবে? প্রাচীর গঠন করবে। আমরা সেন্ট্রিওল পড়েছি, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম এবং প্রাচীর। তাহলে এটা প্রাচীর কোনটা? এই যে প্রাচীরটা হচ্ছে এই যে ত্রয়ী চারপাশে সুন্দরভাবে ঘিরে রেখে যে নলের মতন একটা স্পেস বাহিরের দিকে তৈরি করেছে, ওটাকে আমরা কি বলছি? প্রাচীর। এবং এখানে কয়টি করে ত্রয়ী অনুনালিকা থাকে? 3টি করে। এবং এগুলোকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এ বি এবং সি দ্বারা। কি দ্বারা? এ বি এবং সি দ্বারা। ভালো করে খেয়াল করো। তো আমরা মনে করো ওইটাকে কেটে ফেলেছি, ঠিক আমরা এরকম পিকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাঝখানের ভেতরে ফাঁকা জায়গা, ঠিক আছে? ফাঁকা জায়গা। এবং এইটা হচ্ছে সেই ভেতরে কেন্দ্রে এক ধরনের ফাইবার আমরা দেখতে পাচ্ছি, ফাইবারের মতন অংশ। এটাকে আমরা কি বলছি? সেন্ট্রাল হাব বলছি, কেন্দ্রীয় হাব বলা হয় এটাকে, হাব। দণ্ডের মতন যেহেতু এটাকে মাঝখানে আমরা কেটে ফেলেছি, এটাকে সেন্ট্রাল হাব বলছি। এবং দেখো এই যে এখানে ফাইবারের মতন 1 2 3 4 5 6 7 8 9, এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাইবারের মতন আছে। এটা হচ্ছে চাকার স্পোকের মতন দেখা, স্পোক চাকার মতন। এটাকে আমরা কি বলছি? স্পোক। হ্যাঁ, এটা স্পোক তৈরি করেছে। এবং দেখো এগুলো হচ্ছে তোমার এক একটা মাইক্রোটিউবুল 1 2 3 ত্রয়, এটা ত্রয় গঠন করছে। কি? ত্রয় গঠন করছে। ভালো করে খেয়াল করে, ত্রয় গঠন করছে এবং ত্রয়গুলো সুন্দরভাবে যুক্ত হয়ে আছে। এবং একটু ভালো করে খেয়াল করে দেখবা যে এই যে আমরা এখানে ত্রয় দেখতে পাচ্ছি 1 2 3 এরকম ত্রয় দেখতে পাচ্ছি। এই ত্রয়ের ক্ষেত্রে এ বি সি, দেখো এ বি সি, এখানেও এ বি সি। হ্যাঁ, এটাও মনে করো এ বি সি, একটার এ আরেকটার সাথে কি করছে? সি। একটার এ আরেকটার এ সাথে নয়, কিন্তু একটার এ আরেকটা সি দিয়ে, সি পরস্পরের সাথে যুক্ত থাকছে একটা ফাইবার দিয়ে। এটাকে আমরা কি বলছি? যোজক বা লিঙ্কার। কি বলছি? যোজক বা
লিঙ্কার, ভালো করে খেয়াল করবে কি বলছে, যোজক বা লিঙ্কার। একটু আমার সাথে ক্লাসে একটু রেগুলার মানে এখন থাকো, কন্টিনিউ, আমি আরো সুন্দর করে বুঝাই দিচ্ছি। তাহলে আমরা এখানে কয়টা ট্রিপলেট দেখছি? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রত্যেকটা ট্রিপলেটে কতটা করে তোমার উপনালিকা রয়েছে? 3টা। এদেরকে কি দ্বারা চিহ্নিত করছি আমরা? এ, বি এবং সি দ্বারা। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিওলের গঠন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওলের একটা গঠন। এবং এটার বাহিরে হ্যাঁ এরকম বাল্বের মতন কিছু অংশ থাকবে, বাল্বের মতন। এটাকে আমরা কি বলছি? স্যাটেলাইট, পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। কি বলছি? পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। তাহলে ত্রয়ীটা কি? 3টা করে নালিকা থাকবে, মাইক্রোটিউবুল, এগুলোকে আমরা ত্রয়ী অনুনালিকা বলছি। যোজক বা লিঙ্কার দিয়ে একটার সাথে একটা সুন্দরভাবে কি থাকবে? যুক্ত থাকবে। কেন্দ্রীয় দণ্ড আছে বা হাব আছে, আমরা তো দেখলাম। এবং পেরিনিউক্লিয়ার স্যাটেলাইট, ওই যে বাল্বের মতন যে অংশটা, এই যে এই বাল্বের মতন অংশটাকে আমরা কি বলছি? পেরিনিউক্লিয়ার স্যাটেলাইট। তাহলে ঠিক আরো যদি আমি ভেঙ্গে ভেঙ্গে তোমাদের দেখাই, আরেকটু খেয়াল করো, এই যে লম্বা একটা অংশ, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9টা কি আছে? 9টা কি আছে? ত্রয়ী অনুনালিকা, ট্রিপলেটস। এবং দেখো একটার সাথে আরেকটা সুন্দরভাবে একটা এ আর একটা সি যুক্ত হয়েছে। একটু খেয়াল করে দেখতে পাচ্ছ? এই যে মাঝখানে এই যে এগুলো হচ্ছে সুতার মতো একটার সাথে আরেকটাকে যুক্ত করেছে। এই যে এখানে ভালো করে দেখানো হয়েছে, এটা এই যে ভালো করে দেখানো হয়েছে, এটাই হচ্ছে যোজক বাকি লিঙ্কার। যোজক বাকি লিঙ্কার, যোজক বা লিঙ্কার। এবং ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই যে জিনিসটা আমরা যে দেখতে পাচ্ছি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে দেখতে কিন্তু অনেকটাই কিসের মতন মনে হচ্ছে? গাড়ির চাকার মতন, গাড়ির চাকার মতন, গরুর গাড়ির চাকার মতন। এই যে গরুর গাড়ির সাথে তুলনা করা হয়েছে। গরুর গাড়িতে কিন্তু দেখো এই যে এরকম ধরনের কি থাকে, যে স্পোকের মতন থাকে, কাঠ দিয়ে বানানো হয়, এবং এখানে তোমার এইরকম ঠিক গরুর গাড়ির চাকার সাথে এটাকে তুলনা করা হয়েছে। এই যে দেখো গরুর গাড়ির চাকা, হ্যাঁ গরুর গাড়ির চাকা, দেখছো গরুর গাড়ির চাকার সাথে এটাকে তুলনা করা হয়েছে অনেকটা। এটা কিসের মতন? গরুর গাড়ির চাকার মতন, গরুর গাড়ির চাকার মতন। এই জন্য এটাকে কি বলা হয় জানো? এখানে তোমাদের নাম দেওয়া আছে কার্ট হুইল মডেল, কার্ট হুইল মডেল। এই জন্য গরুর গাড়ির চাকার মতন দেখতে বলে এটাকে বলা হয় কার্ট হুইল মডেল, কার্ট হুইল মডেল, কার্ট হুইল মডেল। তাহলে দেখো সেন্ট্রিওল থেকে কিন্তু আমরা বেশ কিছু শব্দ শিখে ফেললাম। সেন্ট্রিওল কি, সেন্ট্রোস্ফিয়ার কি, সেন্ট্রোজোম কি, প্রাচীর, ট্রিপলেট গুলো প্রাচীর তৈরি করেছে, এবং ট্রিপলেট 3টা করে তোমার উপনালিকা একসাথে থাকে, এটাকে বলা হচ্ছে ট্রিপলেটস। মাইক্রোটিউবুল নিয়ে এটা গঠিত। এবং আরেকটা জিনিস আমরা কি শিখলাম? আরেকটা জিনিস আমরা কি শিখলাম? সেটা হচ্ছে যোজক বা লিঙ্কার, একটার সাথে একটা যুক্ত আছে। একটা ট্রিপলেটস এর সাথে আরেকটা সি যোজক বা ফাইবার দিয়ে যুক্ত আছে, এটাকে আমরা লিঙ্কার বলছি। তারপর মাঝখানে কেন্দ্রে যে দণ্ডটা আছে সেটাকে আমরা কি বলছি? কেন্দ্রীয় দণ্ড বা হাব। এবং ওইটা চারপাশে কি আছে? সুতার মতন যে অংশ, স্পোক বলছি। এবং চারপাশে বাল্বের মতন যে অংশগুলো থাকবে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি তোমার পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। আমি এখানে নিউক্লিয়ার, এটা ভুল লেখা হয়েছে, ঠিক আছে? এটা পেরিসেন্ট্রিওলার, সেন্ট্রিওল তো এই জন্য পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। এটা নিউক্লিয়ারটা ভুল, এটা হবে পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। তাহলে আশা করছি তোমরা এটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। এবং দেখো গরুর গাড়ি নিয়ে একটা সুন্দর গান আছে, কিন্তু আমার গরুর গাড়িতে সুন্দর একটা গান আছে না? ওই গানের কথা মনে রাখলেই তোমার হয়ে যাবে যে গরুর গাড়ি চাকার সাথে কোন অঙ্গাণুটার মিল আছে। তখন আমরা কি গান গাইবো? আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তাই না? এটার সাথে কিন্তু মিল আছে। তাহলে সেন্ট্রিওলের সাথে কার মিল আছে? গরুর গাড়ি চাকার মিল আছে। ওকে, গরুর গাড়ির চাকার বেশ কিছু মিল আছে। কার্ট হুইল বলা হয়, মডেল বলা হয়, আমরা যে বিন্যাসটা দেখলাম। তাহলে সেন্ট্রিওলের কাজ নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। মাকুতন্তু তৈরি করা ও কোষ বিভাজনে সাহায্য করা। মাকুতন্তু, এই যে মাকু মানে কি? মাকু মানে হচ্ছে মাঝখানটা চওড়া আর দুই প্রান্ত সরু। এই যে এখান থেকে এখানে চলে আসবে ফাইবার, চলে আসবে ফাইবারগুলো, চলে আসবে ফাইবারগুলো, চলে আসবে। এবং এই হচ্ছে সেই ফাইবার, এই যে ফাইবার, এই যে ফাইবার, এই ফাইবার, এগুলোকে মাকুতন্তু বলা হয়। এগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ। কিসের জন্য? কোষ বিভাজনের জন্য। কারণ এই ফাইবার গুলো প্রোটিনের সাথে সেন্ট্রিওল
সেন্ট্রোমিয়ারের যে প্রোটিনটা আছে ক্রোমোজোমে সেটা ম্যাচ করবে এবং সেই ফাইবারের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে মাকুতন্তু তৈরি করে, এই যে মাকুতন্তু তৈরি করবে এবং মাকুতন্তু তৈরি করে কোষ বিভাজনে সাহায্য করবে কে? সেন্ট্রিওল। এবং এই যে সেন্ট্রিওল কিন্তু এই যে মাকুতন্তু তৈরি করছে, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এক ধরনের মাইক্রোটিউবুল, এটা এক ধরনের কি মাইক্রোটিউবুল। এছাড়া সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। সিলিয়া যেমন চুলের মতন হয়, খুবই ছোট ছোট, যা কোনো কিছুর সাথে আটকে রাখতে হেল্প করে, সেটা হচ্ছে সিলিয়া। আর যদি বড় লম্বা সুতার মতন হয়, যা চলনে কোনো কিছুকে সাহায্য করবে, সেটাকে আমরা কি বলবো? ফ্লাজেলা। তাহলে সিলিয়া, ফ্লাজেলা এগুলো তৈরি করতে কে হেল্প করছে? সেন্ট্রিওল। খুবই গুরুত্বপূর্ণ, জানা বলে আমরা সৃষ্টি হতাম না। শুক্রাণু, স্পার্ম, শুক্রাণুর এই যে লেজ দেখতে পাচ্ছ, এই যে লেজ, এই লেজটা কিন্তু তৈরি করেছে কে? সেন্ট্রিওল লেজ তৈরি করেছে। সেন্ট্রিওল এই লেজটা তৈরি করেছে, এই লেজটা কিন্তু ফ্লাজেলা, এটাকে লেজ বলা হয়, ফ্লাজেলা। এবং এই ফ্লাজেলা তরল মাধ্যমে শাখা কেটে কেটে ডিম্বাণুর দিকে ধাবিত হয় এবং ফার্টিলাইজেশন সম্পন্ন করে। তাহলে বুঝতেই পারছি শুক্রাণুর লেজ গঠন করতে হেল্প করে। আমি কিন্তু ক্লাসের প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, আশা করছি প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। তাহলে সেন্ট্রাল থেকে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। কিন্তু আমার বিশ্বাস, আমি জানি তুমি যদি সুন্দর করে ক্লাসটা করো তোমার কোনোই সমস্যা থাকবে না। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। এখন আমরা পরের টপিকে চলে এসেছি। আমাকে একটু বলবা আমার সাথে সাথে কে কে আছো? আমার সাথে সাথে কে কে আছো? আমার সাথে ক্লাসটা করছো কে আছো একটু জানাও, আমি মানে দেখি যে তোমাদের কি অবস্থা। তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোষীয় কঙ্কাল। কঙ্কাল বলতে কিন্তু মনে হয় যে একদম হাউমাউ খাউ করে তোমার খেয়ে ফেলবে, মানে একেবারে হাড় আছে শুধুমাত্র। ওই যে টিভিতে দেখায় না বিভিন্ন সিরিয়ালে, কঙ্কাল হা 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 করে করে কঙ্কাল কি করছে, ভেসে ভেসে চলে আসছে এবং যে অ্যাটাক করছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে তো কোষীয় কঙ্কাল বলতে কিন্তু আমরা সেই কঙ্কালকে বুঝাচ্ছি না, কিন্তু এগুলোর কাজ কিন্তু ঠিক ওই কঙ্কালের মতনই। মানে ওই কঙ্কালটা আমাদের যেমন দেহকে সুন্দর করে একটা আকৃতি দিচ্ছে এবং দৃঢ়তা প্রদান করছে, একটা তোমার মাংসগুলোকে সুন্দর করে ধরে রেখেছে, ঠিক সেই রকম ভাবে এই কঙ্কালগুলো, কোষীয় কঙ্কালগুলো কোষকে দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষীয় কঙ্কালটা কি আমরা একটু দেখবো। এই যে আমরা একটা সুন্দর কোষ দেখতে পাচ্ছি, কোষের যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে দেখো সুতার মতন দড়ির মতন যে অংশটা, নলের মতন যে অংশটা, চিকন চিকন যে অংশটা একেবারে জালের মতন হয়ে ছড়ায় ছিটায় অবস্থান করছে, যার মাঝে ফাঁকে ফাঁকে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, এটাকে আমরা কি বলছি? কোষীয় কঙ্কাল। কি বলছি? কোষীয় কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কাল কি বলতো? সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত, হ্যাঁ, চিকন চিকন সুতার মতন বা দড়ির মতন যে অংশগুলো রয়েছে যা কোষকে দৃঢ়তা প্রদান করে, তাকে আমরা কি বলবো? কোষীয় কঙ্কাল। দেখো দেওয়া আছে, কোষ ঝিল্লি অতিক্রম করলে আমরা কোষের ভিতরে এটা দেখতে পাবো। এই যে কোষ ঝিল্লি অতিক্রম করেছি, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাবো লম্বা মোটা চিকন দড়ির মতন যে অংশটা, এই যে অংশটা, এগুলোকে আমরা কি বলছি? কি? কোষ কঙ্কাল। কি বলছি? কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালটা ভিতর থেকে কোষটিকে ধরে রাখে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষকে, মানে বিভিন্ন অঙ্গগুলোকে ধরে রাখতে হেল্প করে। ঠিক যেরকম আমাদের কঙ্কাল আছে না, এই যে সাদা অংশটা হচ্ছে আমাদের সেই কঙ্কাল। এই কঙ্কালটা যেমন আমাদের মাংসগুলোকে ভেতর থেকে ধরে রাখতে হেল্প করে, ঠিক সেরকম মাংসগুলো তো বাহিরে আছে আর কঙ্কালটা তো ভেতরে। তাহলে কঙ্কালটা কি করছে? সবকিছুকে ধরে রাখছে না, দৃঢ়তা প্রদান করছে। তো ঠিক সেরকম মানে কোষ কঙ্কালকে আমাদের কঙ্কালের সাথে তুলনা করা হয়। এই যে সে হচ্ছে কোষ কঙ্কাল, দেখে বুঝতে পারছো? দেখো এই যে জালের মতন ছড়াই আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপর দেখো চিকন চিকন নলের মতন যে অংশগুলো ছড়াই আছে, এটা হচ্ছে মাইক্রো ফিলামেন্ট, এটাও নলের মতন দেখতে। আর এই যে যেগুলো একটু চওড়া, হ্যাঁ, নলাকার অংশ, এটাকে আমরা কি বলছি? মাইক্রো টিউবিউল। অ্যাকচুয়ালি এগুলো একটু টিউবের মতন হবে এবং একটু বড় প্রসারিত হবে, হ্যাঁ, ফাঁকা লুমেন বড় হবে। আর মাইক্রোফিলামেন্ট যেগুলো সেগুলো ফিতার মতন হবে, সুতার মতন হবে। আর এই দুটার মধ্যবর্তী যে দশাটা, মানে দেখতে তোমার হচ্ছে নলের মতন, কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার ফিলামেন্টের মতন এবং জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যার ফাঁকে ফাঁকে বিভিন্ন যে অঙ্গাণুগুলো অবস্থান করছে। দেখো মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপর তোমার রাইবোজোম দেখতে পাচ্ছি। এই অংশগুলোই হচ্ছে আমাদের কোষীয় কঙ্কাল, এই অংশগুলোই হচ্ছে আমাদের কোষীয়
কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কাল আশা করি কি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। কোষ কঙ্কাল কি কি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসে। তাহলে আমাকে বলো তো, যদি এমসিকিউ এর জন্য আসে নিচের কোনটি কোষ কঙ্কাল, নিচের কোনটি কোষ কঙ্কাল, যদি পরীক্ষাতে আসে যে নিচের কোনটা কোষ কঙ্কাল, নিচের কোনটা কোষ কঙ্কাল, তাহলে আমাকে একটু বলো তো যে তোমরা কি পারবা নিচের কোনটা কোষ কঙ্কাল, নিচের কোনটা কোষ কঙ্কাল, এটা কি তোমরা পারবা? নিচের কোনটা কোষ কঙ্কাল যদি পরীক্ষাতে আসে তাহলে কি তোমরা পারবে? ইনশাআল্লাহ তোমরা পারবে আশা করছি। এই কোষ কঙ্কালের মধ্যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল। আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে পড়বো মাইক্রোটিউবিউলটা আসলে কি, মাইক্রোটিউবিউলটা আসলে কি, মাইক্রোটিউবিউলটা আসলে কি। আমরা যদি পিকচারটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে খুবই ছোট, খুবই ক্ষুদ্র। টিউবুল মানে ভেতরটা ফাঁকা থাকবে, নলের মতন অংশ হবে, এটাকে আমরা কি বলছি? মাইক্রোটিউবুল। তাহলে মাইক্রোটিউবুলটা হচ্ছে কি সাইটোপ্লাজমে, প্রকৃত কোষ হতে হবে অবশ্যই, প্রকৃত কোষ টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। কি প্রোটিন দ্বারা? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত ফাঁপা নলের মতন যে অংশ রয়েছে সেটাকে আমরা কি বলছি? মাইক্রোটিউবিউল। এখান থেকে আমরা এমসিকিউ পড়বো, আবিষ্কারক কে এমসিকিউ পড়বো এবং কোথায় এটা অবস্থান করে বলতো? অবভিয়াসলি সাইটোপ্লাজমে অবস্থান করে। হ্যাঁ, এটা যদি গঠন সম্পর্কে আমরা পড়তে যাই তাহলে আমরা পড়বো এখানে 13টা প্রোটোটিউবুলিন থাকে এবং ডাইমেরিক প্রোটিন থাকে, আলফা ও বিটা টিউবুলিন নামক প্রোটিন থাকে। তো দেখো খেয়াল করো, আমরা এই যে এখানে পিকচারটা দেখতে পাচ্ছি আলফা এবং বিটা টিউবিউলিন। দেখো খেয়াল করো, নিশ্চয়ই পিকচারটা বুঝতে পারছো। এই যে টিউবিউলিন প্রোটিন, কি প্রোটিন? আলফা এবং বিটা। এই যে এখানে দেখানো হচ্ছে আলফা তারপরে বিটা, আলফা তারপরে বিটা। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে দুই ধরনের প্রোটিন সুন্দর করে দিয়ে দেওয়া আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। দেখো এই যে বিটা আলফা, বিটা আলফা, বিটা আলফা, এরকম ভাবে একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা। তাহলে কয় ধরনের প্রোটিন হলো? দুই ধরনের প্রোটিন হলো না? এবং এই প্রোটিন গুলো হচ্ছে টিউবিউলিন। এই দুই ধরনের প্রোটিন মিলে তোমার কি করবে? দুই ধরনের প্রোটিন মিলে যে প্রোটিনটা তৈরি করবে এটাকে আমরা কি বলি? ডাইমেরিক প্রোটিন। ডাইমেরিক প্রোটিন। যদি শুধু আলফা প্রোটিন দিয়ে গঠিত হতো তাহলে মনোমারিক বলতাম, শুধু বিটা প্রোটিন দিয়ে গঠিত হলে মনোমারিক বলতাম। যেহেতু দুই ধরনের প্রোটিনের সমন্বয়ে এটা গঠিত তাই বলা হবে ডাইমেরিক প্রোটিন বা ডাইমেরিক প্রোটিন। এবং কতটি প্রোটোটিউবিউলিন নিয়ে এটা গঠিত? দেখো 13টি। কতটি? 13টি। কতটি? 13টি। দেখো এই যে এইটা হচ্ছে একটা কি, এইটা হচ্ছে একটা প্রোটোটিউবিউল। হ্যাঁ, এটা একটা প্রোটোটিউবিউল। এখন এরকম 13টা প্রোটোটিউবিউল, একটার সাথে আরেকটা প্রোটোটিউবিউল 13টা নেওয়া হবে, নিয়ে সুন্দর করে কি করা হবে? তা সেগুলো একটা সুন্দরভাবে সর্পিল আকারে ঘুরে ঘুরে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে, একেবারে ভেতরটা বন্ধ করে দিবে না, ভেতরটা ফাঁপাই থাকবে, কিন্তু সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে 13টা প্রোটোটিউবিউল প্রোটিন পেঁচিয়ে 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 সুন্দরভাবে তোমার এই স্ট্রাকচারটা তৈরি করবে। কোন স্ট্রাকচারটা তৈরি করবে? এই যে মাইক্রোটিউবিউলের এই স্ট্রাকচারটা তৈরি করবে। এবং এটার ভেতরটা ফাঁপা থাকবে এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13টা প্রোটোটিউবিউল এখানে অবস্থান করবে। 13টা। তাহলে আশা করছি মাইক্রোটিউবিউল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, মাইক্রোটিউবিউল নিয়ে কোনো সমস্যা নেই। ক্লাসে কে কে আছো একটু জানাবে প্লিজ। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলি যে এখানে কতটা প্রোটোটিউবিউল থাকে? 13টা, ঠিক আছে। এবং ডাইমেরিক প্রোটিন কেন বলছি? দুই ধরনের প্রোটিন ব্যবহৃত হয়, আলফা এবং বিটা। ভেতরটা কি হবে? ফাঁপা হবে। এবং বাইরের দিকে কতটা প্রোটোটিউবিউলিন সর্পিল আকারে তোমার এই বিন্যাসটা তৈরি করবে? 13টা। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ফ্লাজেলা ও সিলিয়ার বিচলনে সাহায্য করে। ফ্লাজেলা কি সিলিয়া কি তো আমরা একটু আগে বললাম। কোষের চারপাশে যদি ছোট ছোট চুলের মতন কোনো অংশ থাকে সেটাকে আমরা কি বলছি? সিলিয়া বলছি, সিলিয়া বলছি। এবং এই সিলিয়া কোনো কিছুর সাথে ওই কোষটিকে যুক্ত রাখতে কি করে? হেল্প করে। এবং যদি লম্বা সুতার মতন হয় এবং চলাচলে হেল্প করে সেটাকে আমরা কি বলবো? ফ্লাজেলা।
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে। আমরা এই যে মাকুতন্তু, মাকু মানে দুই পাশটা সরু, মাঝখানটা চওড়া, এবং এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে ফাইবারটা চলে গেল এটাই হচ্ছে মাকুতন্তু। মাকুতন্তু কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষকে ভেতর থেকে ধরে রাখে এবং প্রাণী কোষের সেন্ট্রিওল গঠনে সাহায্য করে। সেন্ট্রিওল আমরা সেন্ট্রিওল তো পড়লাম, সেন্ট্রিওল গঠনে কি করবে? সাহায্য করবে এবং ক্ষরণে, কোনো কিছু ক্ষরণে হেল্প করবে, কোনো কিছু ক্ষরণে কি করবে? হেল্প করবে। তাহলে আমাদের মাইক্রোটিউবুল কিন্তু কমপ্লিট। এবার আমরা মাইক্রোফিলামেন্টে আসবো। মাইক্রোফিলামেন্ট, যেহেতু ফিলামেন্ট বলা হয়েছে তার মানে এটা অবশ্যই কি হবে? তন্তুর মতন, তন্তু এবং সংকোচনশীল, মানে এটা সংকুচিত হতে পারে আবার প্রসারিত হতে পারে। এবং এই যে ফিলামেন্ট, ফিতার মতন সুতার মতন যে অংশটি, এটাকে বলা হবে মাইক্রোফিলামেন্ট। এবং এখানে অ্যাক্টিন নামক প্রোটিন থাকে বলে এই ফিলামেন্টকে আমরা কি বলছি? অ্যাক্টিন প্রোটিনও বলছি। কে প্রথম লক্ষ্য করেন? প্যালাভিস প্রথম এটা লক্ষ্য করেন। এবং এখানে অ্যাক্টিনের সাথে সাথে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে মায়োসিন প্রোটিন, এবং এই জন্যই এটি সংকুচিত প্রসারিত হতে পারে। কি হতে পারে? সংকুচিত প্রসারিত হতে পারে। যেমন আমরা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছি মাইক্রোটিউবুলের পিকচারটা তো আমরা একটু আগে পড়ে ফেলেছি, তাই না? এই যে দেখেছো সুন্দর 13টি প্রোটোটিউবুল নিয়ে এটা গঠিত হয়েছে, যে এরকম ভাবে। তো যাই হোক, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এটা কেমন হবে? এটা হবে ফিতার মতন হয়ে অবস্থান করবে, বা খুবই ছোট সুতার মতন, সরু সুতার মতন হয়ে থাকবে। এবং এখানে অ্যাক্টিন প্রোটিন তো থাকবে, মায়োসিন প্রোটিনও এখানে অবস্থান করবে। কি অবস্থান করবে? মায়োসিনও অবস্থান করবে। দেখো, এটার কাজ হচ্ছে কোষের সংকোচন ঘটাতে এটা কি করবে? হেল্প করবে। কোনো কারণে কোষের সংকোচন ঘটাতে এটা হেল্প করবে। শুধু তাই না, কোষের সংকোচনের পরপর আবার প্রসারণ করতেও কিন্তু এটা হেল্প করবে। ফ্যাগোসাইটোসিস মানে বুঝতেই পারছো, ফ্যাগোসাইটোসিস মানে বাহির থেকে কোনো কিছু কোষের ভেতরে প্রবেশ করানোর প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এবং এক্ষেত্রে যে জিনিসটা প্রবেশ করাতে হেল্প করবে সেটা হচ্ছে কঠিন বস্তু কোষের ভেতরে প্রবেশ করাতে হেল্প করবে। পিনোসাইটোসিস, এক্ষেত্রে কোষের ভেতরে কোনো ফাটল বা কোনো ফোসকা দিয়ে তরল যদি কোনো বস্তু চলে আসে তখন এই প্রসেসটার নাম হচ্ছে পিনোসাইটোসিস। সাইটোকাইনেসিস মানে হচ্ছে যখন একটা কোষের সাইটোপ্লাজমের বিভাজন হবে এবং একটা থেকে কয়টা কোষের সৃষ্টি হবে? 2টা কোষের সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো? সাইটোকাইনেসিস। এবং এন্ডোসাইটোসিস মানে কোনো কিছু কোষের বাহির থেকে ভেতরে প্রবেশ করাকে আমরা কি বলি? এন্ডোসাইটোসিস। এই কাজগুলো করতে হেল্প করবে কে? মাইক্রোফিলামেন্ট। এরপরে আমরা চলে আসি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই যে ফিলামেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে এই অংশটা, এই চিত্রটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কিসের মতন? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা হচ্ছে মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের দশা, ছোট ছোট টিউবের মতন, এবং এটা দেখতে হচ্ছে তোমার সুতার মতন। ঠিক আছে, সুতার মতন। এগুলো তোমার কি দিয়ে গঠিত হয়? প্রোটিন দিয়ে গঠিত হয়। এটা কয় প্রকার? 4 প্রকার। এটা কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এটা মনে রাখার জন্য একটা সুন্দর সংজ্ঞা দিচ্ছি। সেই সংজ্ঞাটা হচ্ছে, আমি সংজ্ঞা না, ছন্দ। যেমন কয় ধরনের মাইক্রোফিলামেন্ট আছে, যেমন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4 প্রকার। 4 প্রকার ইন্টারফিলামেন্ট তুমি আগে মুখস্থ করবা: ক্যারাটিন, নিউরোফিলামেন্ট, ল্যামিন এবং ভাইমেন্টিন। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন ফাংশন আছে, তবে এটা মনে রাখা হচ্ছে ফার্স্ট কথা, এমসিকিউ তোমার এটা মনে রাখতে হবে যে নিচের কোনটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব। আমরা অনেকেই কলা খাই, তো কলা আলার কাছে মনে করো তুমি গেছো, কলা আলা বলছে ভাই কলা নিন, ভাই কলা নিন, ভাই কলা নিন, বলে না ভাই কলা নিয়ে যান, ভাই কলা নিয়ে যান। ভাইতে হচ্ছে ভাইমেন্টিন, ঠিক আছে, কলাতে হচ্ছে ক্যারাটিন, লাতে হচ্ছে ল্যামিন এবং নিনের নতে হচ্ছে নিউরোফিলামেন্ট। নিঃসন্দেহে তোমরা এটা বুঝতে পেরেছো, ভাই কলা নিন। এই কথাটা মনে রাখলেই তোমার এটা মনে আসবে। ফার্স্টে একটু মুখস্থর মতন করে রাখবা, এটা এমসিকিউ এর জন্য তো। তারপরে এই ছন্দটা পড়লেই তোমার এই কাছাকাছি শব্দ এমনিতেই তোমার কি আসবে? মনে আসবে, এবং কোনো টেনশনের কারণ
নাই। আমরা এখন ফিনিশিং টপিকে চলে আসছি, সেটা হচ্ছে কোষ গহ্বর। আমরা এখন ফিনিশিং টপিকে চলে আসছি, কোষ গহ্বর নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো। তো যাই হোক, আমাকে একটু তোমরা বলবে তোমরা কি বুঝতে টুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আমরা আর বেশি সময় ক্লাস করব না, আমরা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট ক্লাস করব, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাসটা ফিনিশ করি, ক্লাসটা শেষ করবো যেহেতু। দেখো আমরা এখন পড়বো কোষ গহ্বর। এটা কিন্তু পুরোপুরি এমসিকিউ এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাসগুলো রেগুলার করছো, ক্লাস শেষ করে আমরা অবশ্যই 1, 2 এগুলো পড়বো, আমরা এমসিকিউ পড়বো, আমরা বোর্ড প্রশ্ন সলভ করবো, একদম বায়োলজিটাকে পানি করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোষ গহ্বরটা কি, দেখো একটা বড় আমরা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি, এবং উদ্ভিদ কোষের আমরা মাঝখান বরাবর কি দেখতে পাচ্ছি, একটা সুন্দর সুস্পষ্ট কি কোষ গহ্বর। অ্যাকচুয়ালি কোষ গহ্বরটা কিন্তু উদ্ভিদ কোষের একটা অন্যতম বলবো কি মানে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কারণ উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এবং বিশাল আকৃতির, হ্যাঁ, এবং এটা হচ্ছে বৃহত্তম অঙ্গাণু। তাহলে এই কোষ গহ্বরের সংজ্ঞাটা তুমি কি দিতে পারো? দেখো সংজ্ঞাটা হচ্ছে এই যে সাইটোপ্লাজমে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, হ্যাঁ, যে বড় একটা গহ্বর দেখা যায় আপাতভাবে, সেটাকে আমরা কি বলছি, কোষ গহ্বর। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আপাত ফাঁকা স্থান যেটা দেখা যায় সেটাকে আমরা কি বলবো, কোষ গহ্বর বলবো। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকবে এবং আকারে সেটা খুবই বড়, এটাই হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। কিন্তু কখনো কখনো প্রাণী কোষও কিন্তু থাকে, তবে সেটা আকারে কি হয়, খুবই ছোট হয়। দেখো আমরা কিন্তু আকারে খুবই ছোট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন উদ্ভিদ কোষে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট গুলো তৈরি করে, সেগুলো কিন্তু জড়ো হওয়ার জন্য পরিণত কোষে একটা বড় ভান্ডারের প্রয়োজন হয়, যেটাকে আমরা এই যে কোষ গহ্বরকে ভান্ডার বলতে পারছি। অনেক কিছু স্টোর করার প্রয়োজন হয়। মনে করো তোমার অনেক কিছু তুমি চাষবাস করেছো বা অনেক কিছু তুমি তৈরি করেছো, তোমার অনেক বড় একটা স্টোর রুম লাগবে। হ্যাঁ, তোমার অনেক 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 বেশি ফসল ফলিয়েছো, তুমি তো অনেক বড় স্টোর রুম রাখবে। আর যে বেচারা মনে করো 2, 3, 4, 5 কেজি 10 কেজি আদা রসুন চাষ করেছে, তার জন্য তো স্টোর রুমটা খুব ছোটই হবে। ঠিক সেরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তো এটাকে আমরা স্টোর রুমের সাথে কিন্তু তুলনা করি, এটা আমরা একটু পরে পড়বো। তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাই এবং আকারে খুবই বেশ বড়, এটাকে আমরা কি বলছি, কোষ গহ্বর। প্রাণী কোষে কোষ গহ্বর নেই বললেই চলে, কিন্তু প্রাণী কোষে খুবই ছোট থাকে, যদি থাকে খুবই ছোট কোষ গহ্বর থাকে। এখন কোষ গহ্বর সম্পর্কে আমরা কয়েকটা তথ্য একটু জেনে নিব। মনে করো এটা হচ্ছে একটা অপরিণত কোষ, একটা ছোট কোষ, এবং এটা হচ্ছে একটা পরিণত এবং বড় কোষ, ঠিক আছে? তাহলে এখন মনে করো অপরিণত কোষে গহ্বর থাকে এবং তা আকারে খুবই ছোট এবং সংখ্যাও কিন্তু কি দেখো বেশি। ভালো করে খেয়াল করবা। তাহলে এটা অপরিণত কোষ, এটা অপরিণত কোষ, এটা অপরিণত কোষ, এবং এইখানে কোষ গহ্বরটা অপরিণত কোষ। কোষ গহ্বরের আকারটা খুবই ছোট এবং সংখ্যা কিন্তু বেশি। কিন্তু যখন কোষটা ম্যাচিউর হতে শুরু করে, বড় হতে শুরু করে, তার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে বিভিন্ন উপাদান তৈরি হয়, বর্জ্য পদার্থ তৈরি হয়, তো নির্জীব পদার্থ যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু স্টোর করার প্রয়োজন হয়। তখন কি হয় জানো, পরিণত কোষে এই সবগুলো গহ্বর কাছাকাছি এসে ফিউজড হয়ে গিয়ে একটা বড় গহ্বর তৈরি করে, গহ্বরটা বড় এবং কিন্তু একটি হয়। ভালো করে খেয়াল করবে, গহ্বর বড় এবং একটি। তাহলে অপরিণত কোষে এদের সংখ্যা বেশি, আকারে ছোট। পরিণত কোষে এদের সংখ্যা কি, এদের সংখ্যা একটি এবং আকারে খুবই বড়। এবং এদের চারপাশে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন প্রোটিন এসে এক ধরনের পর্দা তৈরি করে, যে পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাস্ট পর্দা, ঠিক আছে? টনোপ্লাস্ট। এই পর্দাটা হচ্ছে রাবারের মতন, মানে সংকুচিত প্রসারিত হতে পারে। টনোপ্লাস্ট
পর্দা। তাহলে টনোপ্লাস্ট পর্দা কোথায় থাকে? কোষ গহ্বরে দেখতে পাওয়া যায়। এই যে দেখো, এই যে কোষ গহ্বরের বাইরে যে পর্দাটা রাবারের মতন, এটাকে আমরা টনোপ্লাস্ট পর্দা বলছি, এবং এর ভেতরেই আছে কি? কোষের বিভিন্ন রস। কোষের রস বলতে পানি, অবশ্যই পানি তো থাকবে, তার সাথে বিভিন্ন জৈব মানে খনিজ লবণ টবণ এই উপাদানগুলো থাকবে। এই জন্য এটাকে আমরা কি বলছি? কোষ রস এর মধ্যে থাকবে। তাহলে কাজের ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটা বলতে পারি ভান্ডার, কোষের ভান্ডার। তাহলে কোষের ভান্ডার কাকে বলা হয়? আমরা তখন কি বলবো? কোষ গহ্বর। মানে এখানে স্টোর রুমের মতন বিভিন্ন উপাদান কি করা থাকে? সুন্দর করে স্টোর করা থাকে। যেমন এটার কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, পানি তো থাকবে, তার সাথে বিভিন্ন খনিজ লবণ, পানির সাথে বিভিন্ন খনিজ লবণ মিক্সড হয়ে কি তৈরি করবে? খনিজ লবণ মিক্সড হয়ে তোমার তৈরি করবে কোষ রস। ঠিক আছে, এই যে অজৈব লবণ তৈরি থাকবে, কোষের মধ্যে যে আমিষ তৈরি হয় সেটা স্টোর করবে, শর্করা তৈরি হলে স্টোর করবে, চর্বি জাতীয় উপাদান স্টোর করবে, বিভিন্ন জৈব অ্যাসিড স্টোর করবে, রঞ্জক ধারণ করবে। বিভিন্ন রঞ্জক বলতে তোমার সেটা হচ্ছে ক্লোরোফিল হতে পারে। ক্লোরোফিল হতে পারে মানে হয়তো, হ্যাঁ, ক্লোরোফিল, তারপরে তোমার হচ্ছে ক্যারোটিন, হ্যাঁ ক্যারোটিন, ক্যারোটিন, তারপর তোমার জ্যান্থোফিল। এই জিনিসগুলো কিন্তু এখানে কি হয়? স্টোর হয়, স্টোর হয়। ঠিক আছে, এগুলো রঞ্জক পদার্থ, এবং পানির ধারণ তো করে, পানির চাপটাও কিন্তু নিয়ন্ত্রণ করে, সেই সাথে পিএইচ এর ব্যালেন্সটা রক্ষা করতে কি করে? হেল্প করে। তাহলে দেখো, এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যা পরীক্ষাতে তোমাদের জন্য আসে। তাহলে আশা করছি আমাদের এই 3টা টপিক নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের ফার্স্ট টপিক কি ছিল? ফার্স্ট টপিক ছিল সেন্ট্রিওল, যেখান থেকে আমরা ডিটেল পড়ার চেষ্টা করেছি, যদিও তোমাদের বইয়ে এত কিছু নেই, বাট আমি মনে করেছি যে তোমাদের এগুলো পড়া উচিত। যখন আমরা রিভিশন করব তখন আমরা আরেকটু জানার চেষ্টা করব। তারপর আমরা কি পড়েছি? সেন্ট্রিওলের পরে আমরা পড়েছি কোষ কঙ্কাল পড়লাম, তারপরে আমরা ফিনিশিং কি করলাম? কোষ গহ্বর। ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের ক্লাস হবে। আমাদের ক্লাসের নিয়ম কিন্তু প্রতি শনি, সোম এবং বুধবার রাত 9টায়। কিন্তু আমি যেহেতু গত 2 দিন ক্লাস নিতে পারিনি, তাই আমি আজকে রবিবার হওয়া সত্ত্বেও ক্লাসটা নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাই প্লিজ ক্লাসটা অবশ্যই তোমাদের দেখতে হবে মনোযোগ সহকারে। তোমাদের জন্যই তো আজকে ক্লাসটা নিচ্ছি, তাই তোমাদেরকে ক্লাসটা দেখতে হবে। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, আর অবশ্যই একটু শেয়ার করবা, তোমার ফ্রেন্ডরা দেখার সুযোগ পাবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে প্রতি শনি, সোম এবং বুধবারে রাত 9টায়। আগামীকালকে যেহেতু সোমবার, আগামীকালকে আমরা ক্লাসটা করবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, নিউক্লিয়াস। আমরা কিন্তু যত দিন যাচ্ছে তত আরো কঠিনের দিকে যাচ্ছি এবং গুরুত্বপূর্ণ টপিকের দিকে যাচ্ছি। তাহলে ক্লাসগুলো রেগুলার করতে হবে, চোখ রাখতে হবে, আমাদের এই পেজে একটু ফলো দিয়ে রাখবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এবং যদি তুমি একদম রেকর্ডেড ক্লাসটা দেখতে চাও, তাহলে পার্মানেন্ট ভাবে আমাদের ইউটিউব চ্যানেল আয়শা বায়োলজি পলাশ কেমিস্ট্রিতে চলে যাবে। সেখানে তোমার এইচএসসি 26-27 প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে পরপর ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে। আমার বিশ্বাস তুমি সেই ক্লাসগুলো করলে তোমার আর কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তাহলে আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ, রেডি থাকবে অবশ্যই। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।